হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 24/7 এর মধ্যে। বেশ কিছুদিন ধরেই আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে ইসরায়েলকে নিয়ে আমরা অনেক ইন্টারন্যাশনাল খবর আলোচনা করে থাকি। তার মধ্যে যেটা ইন্টারন্যাশনাল খবরের মধ্যে যেটা সবচেয়ে বেশি এখন উল্লেখযোগ্য চলছে সেটা হচ্ছে ইসরায়েলের সাথে। মানে আমরা বেশ কিছুদিন আগে, প্রায় ৪ মাস আগে আজ থেকে, ইসরায়েলের মধ্যে বেসিক্যালি আমরা কি পাঠিয়েছিলাম? লেবার পাঠিয়েছিলাম। লেবার বলতে যারা হচ্ছে কাজ করার জন্য সক্ষম। কাজ করতে পারবে, কনস্ট্রাকশন এর কাজ, মানে হচ্ছে বাড়ি নির্মাণ, বিভিন্ন কাজের জন্য। বেসিক্যালি দেখা গিয়েছিল যখন ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যেহেতু যুদ্ধ চলছিল, সেই সময় দেখা গিয়েছিল যে প্যালেস্টাইন থেকে কিন্তু ইসরায়েলে যে শ্রমিকরা আসতো, তাদের কিন্তু আসা বন্ধ করে দেয়। এর ফলে যে ইসরায়েলের ভিতরে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেই কাজের জন্য কিন্তু ইন্ডিয়া থেকে শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছিল ইসরায়েলের মধ্যে। ভারত থেকে সৈনিক ইসরায়েলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সৈনিক নয়, লেবার। ওকে, আমি ভুল বললাম, লেবার। এবার যে জিনিসটা লক্ষ্য করা গেছে, সেই জিনিসটা বেসিক্যালি এটা হলো যে, যে লেবার গুলোকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই লেবার গুলো বেসিক্যালি এখন বলা হচ্ছে যে সেই লেবার গুলো স্কিলফুল নয়। মানে তাদের মধ্যে কাজ করার স্কিল নেই। এবার কেন নেই, কি নেই, কোথা থেকে হয়েছে, কি ঘটেছে? তার আগে আমরা জানতে হবে বেসিক্যালি ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধটা। আমরা অনেকদিন ধরে শুনে আসছি। একসময় দেখা গেল যে গাজা থেকে বেসিক্যালি কিছু হামাস যে সংগঠনের যে যারা লোক ছিল, তারা পুরোপুরিভাবে ইসরায়েলের উপর অ্যাটাক আনে। ইসরায়েলের উপর পুরোপুরিভাবে বোম বর্ষণ করে। ওকে? সে সময় থেকে দেখা যায় যে সেখানে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ বন্ধ ছিল। কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হয়েছিল। তার মধ্যে অ্যাটাক চলছিল। কারণ বেসিক্যালি ইসরায়েলের ভিতরে যেসব লোকজন কাজ করতো, তারা বেসিক্যালি আসতো হচ্ছে প্যালেস্টাইন থেকে। বেসিক্যালি গাজা কিংবা ওয়েস্ট ব্যাংক বলা যেতে পারে। সে জায়গাগুলো থেকে আসতো। এবার যেহেতু যুদ্ধ লেগে গিয়েছে গাজা এবং যেহেতু ওয়েস্ট ব্যাংক যেহেতু প্যালেস্টাইনের অংশ, তারা ইসরায়েলের সাথে যেহেতু যুদ্ধে নেমে গিয়েছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছিল যে এই গাজা কিংবা প্যালেস্টাইন থেকে যেসব সৈনিকরা, সৈনিক বলবো না, ভাড়াটে মজদুররা যারা আসতো কাজের জন্য, তাদের কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। কাজ করে বলা হচ্ছিল যে সেখান থেকে যারা আসছিল তাদেরকে আর আনা হবে না। সুতরাং আমরা বাইরের থেকে শ্রমিক নিয়ে আসবো। এবার ভারতের একটা কিন্তু পুরোপুরিভাবে ছবি এমন তৈরি হয়েছে যে ভারত থেকে প্রচুর পরিমাণে শ্রমিক কিন্তু গালফ কান্ট্রি গুলোতে, অর্থাৎ দুবাইতে কিংবা হচ্ছে বেসিক্যালি বলা ইউএই তে, এইসব জায়গাতে কিন্তু কাজের জন্য যেত। তো ইসরায়েল সরকারও ভেবেছিল যে ভারত থেকে কিন্তু সৈনিক, যদি সৈনিক বলছি, বারবার সৈনিক চলে আসে, যুদ্ধের মধ্যে সৈনিক আসা উচিত নয়। বারবার যে বেসিক্যালি আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদের দেশের থেকে বহু লোকজন কোথায় কাজ করতে যেত, লোকজন কাজ করতে যায় বেসিক্যালি গালফ অঞ্চলগুলোতে। সেটা ইউএই হতে পারে কিংবা হচ্ছে সৌদি আরবিয়া হতে পারে, কাতার হতে পারে, কুয়েত হতে পারে, বাহরাইন হতে পারে, এরকম দেশগুলোতে কাজ করতে যায়। তো ইসরায়েলে ভাবছিল যে আমরা ইন্ডিয়া থেকে কি করব, শ্রমিক নিয়ে আসবো আমাদের দেশের কাজের জন্য। আমরা গাজা কিংবা ফিলিস্তিন থেকে বেসিক্যালি কোনো লোকজন কিন্তু নিয়ে আসবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল যে ভারতের উপর রিক্রুটমেন্ট চলছিল এবং ভারতের মধ্যে বলা হচ্ছিল যে এই যুদ্ধের সময় ভারত সরকার কোথায় পাঠাচ্ছে, শ্রমিকদের কিন্তু ইসরায়েলে পাঠাচ্ছে। এর দায়ী কে নিবে সে নিয়ে একটা পুরো জলগরম হচ্ছিল, কারণ আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট অনেক কম। বুঝতে পারছেন তো? অনেক কম আনএমপ্লয়মেন্ট। লোক তো কাজ পাচ্ছে, ভরে, ভরে কাজ পাচ্ছে। তার মধ্যে যেতে চাচ্ছে, এইসব বোকা লোকগুলোই হয়তো যেতে চাচ্ছে ইসরায়েলের মধ্যে যুদ্ধের মধ্যে কাজ করতে। আমরা জানি তো আনএমপ্লয়মেন্ট কিরকম চলছে আমাদের দেশের মধ্যে। বুঝা যাচ্ছে তো? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে লোক কাজ পাচ্ছে না, এই কারণে কি করছে? ইসরায়েলে পদার্পণ করছে। ইসরায়েলে যে বেসিক্যালি ইসরায়েল যেহেতু পদার্পণ করছে, তো সেক্ষেত্রে সেখানকার সরকার বলেছিল যে ভারত থেকে কি করা যাবে? যেসব লোকজন রয়েছে সেইসব লোকজনকে কোথায় পাঠানো হবে? ইসরায়েলে পাঠানো হবে। এবার এটা রিক্রুটমেন্ট হয়। এবার রিক্রুটমেন্ট কোথায়? উত্তরপ্রদেশের কাছাকাছি আইটিআই গুলাতে, আইআইটি গুলোতে পুরোপুরিভাবে রিক্রুটমেন্ট। আমরা সকলে জানি যে আমাদের দেশের মধ্যে একটা মানে পুরোপুরিভাবে একটা নিয়ম রয়েছে, যারা হচ্ছে মজদুর হতে চায় কিংবা যারা স্কিলফুল লেবার হতে চায়, তারা বেসিক্যালি স্কিল ইন্ডিয়া আমাদের একটা প্রকল্প চলছে। সেই প্রকল্পের আন্ডারে কিন্তু অনেকজনকে স্কিলফুল করা হচ্ছে। এছাড়া যে বেসিক্যালি যেগুলা আইটিআই যেগুলা রয়েছে, আইটিআই করে অনেকে, সেক্ষেত্রে স্কিলফুল সেখানে সার্টিফিকেট দেওয়া হয়। সে একটা নির্দিষ্ট কোর্সের জন্য সেখানে কোর্স শিখে এবং তাকে সার্টিফিকেট দেওয়া হয়, সেই আন্দাজে তাকে দেওয়া হয়। এবার প্রবলেম যেটা হয়েছে যে আইটিআই করা কাজ, এই কাজ এগুলো করা লোকগুলো এবার কোথায় যাচ্ছে? এবার ইসরায়েলে যাচ্ছে। এবার ইসরায়েল গিয়ে যখন দেখছি, ইসরায়েলের সরকার এখন বলছে যে আমরা যেসব লোকগুলোকে কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে গেছিলাম, সেই লোকগুলো কিন্তু হাতুড়ি চালাতে পর্যন্ত পারে না। এবার মেইন কথা যেটা আসে যে বেতন কত দেওয়া হচ্ছিল। বেসিক্যালি তাদেরকে বলা হচ্ছিল যে তাদেরকে বেতন দেওয়া হবে। এবার বেতন কত করে দেওয়া হবে? প্রত্যেককে বলা হচ্ছিল যে হ্যাঁ, ইউপি, বিহার থেকে যারা যাবে, মধ্যপ্রদেশ থেকে যারা যাবে, তাদেরকে ১.৫ লাখ টাকার কাছাকাছি বেতন দেওয়া হবে। যে আপনার স্লাইডে দেখতে পারবেন যে 1.49 লাখ রুপিস করে কিন্তু বেতন দেওয়া হবে। ১৫,০০০ টাকা বোনাস দেওয়া হবে। ওকে, বেসিক্যালি পুরোপুরি ১০,০০০ হচ্ছে ইন্ডিয়ান কনস্ট্রাকশন এর জন্য ওয়ার্কারকে পাঠানো হয়েছিল। এবার সেখানে গিয়ে দেখছে লোকজন কি ভারতের যেসব ওয়ার্কাররা রয়েছে তারা হাতুড়ি পর্যন্ত ধরতে পারছে না। কি ব্যাপার? কি ঘটনা ঘটেছে? কি না ঘটেছে? হাতুড়ি ধরতে পারছে না এমন লোকজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে বেসিক্যালি এখন দেখা যাচ্ছে যে যেইসব লেবার গুলোকে পাঠানো হয়েছিল, তারা দেখা যাচ্ছে একসময় তারা সবজি বিক্রি করত।
কেউ দুধ বিক্রি করতো কিংবা মাছ বিক্রি করতো। তারা কিন্তু এই যে টাকার লোভে চলে গেছে ৳১.৫ লাখ যেখানে আপনি ৳৫০০ হাজিরা দিয়ে একটা ভালো শ্রমিক পেয়ে যাবেন। সেখানে আপনাকে ৳১.৫ লাখ সেলারি দিয়ে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র মজদুরি কাজ করানোর জন্য। তো লোক যেতে প্রস্তুত হবে। আর এটা পুরোপুরিভাবে ভারতের কিন্তু একটা ফল্ট, ভারতের একটা ব্যাড ইমেজ তৈরি হচ্ছে বিদেশের মার্কেটে যে ভারতের শ্রমিকরা এরকম যে ভারতের শ্রমিকের কাছে সার্টিফিকেট রয়েছে, সবকিছু রয়েছে। ঘুরে ফিরে কি নেই? তাদের কাছে স্কিল নেই। কেন স্কিল নেই? স্কিল না থাকার পেছনে বড়সড় কারণ রয়েছে। কারণ বুঝাই যাচ্ছে যে এইসব যে রিক্রুটমেন্ট হয়েছে এগুলোর মধ্যে ধাঁধলি হয়েছে। বলছে কেউ ৳১.৫ লাখ সেলারি পাবে। ভাবেন আমি ৳১.৫ লাখ সেলারি পাবো। ওকে আমি কি করব? আমি ওকে যদি বলি যে, "ঠিক আছে আমি ৳১ লাখ তোকে দিচ্ছি।" যে রিক্রুটমেন্ট করছে তাকে ৳১ লাখ দিলাম। সে বলল, "আমাকে সিলেক্ট করে নে। ৳১ লাখ দিয়ে দিলাম তোকে।" ওকে ১০,০০০ জন গিয়েছে কত লাখ টাকার কামাই হয়েছে। মানে এখানেও ধাঁধলি করা হয়েছে পুরোপুরিভাবে নয়। কিন্তু এরকম ফালতু যার মধ্যে কোনো স্কিলফুল নেই এরকম লোক কিন্তু ইসরায়েলে পাঠানো উচিত ছিল না। ওকে এর ফলে একটা ইমেজ সৃষ্টি হয়েছে। এমন ইমেজ যেখানে বলা যাচ্ছে যে গালফের লোক যখন যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে খুব ভালো পরিমাণে হচ্ছে আমরা কর্মী পেয়ে থাকি। কিন্তু এখন যেহেতু ইসরায়েলে পাঠানো হয়েছে সেটা ভালো কর্মী কেন পাঠানো হয়নি? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে সরকারিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। সরকারি রিক্রুটমেন্ট মানে বোঝা যাচ্ছে কি অবস্থা রয়েছে। সরকারি রিক্রুটমেন্টে কিন্তু পুরোপুরিভাবে ধাঁধলি হয়ে গিয়েছে। এরপরে এখন যেই শ্রমিকগুলোকে পাঠানো হয়েছে সেই শ্রমিকগুলোকে তো ফেরত আনাও যাচ্ছে না। কারণ তাদেরকে পাঠানো হয়েছে তাদের একটা নির্দিষ্ট মানে ২ জনের মধ্যে পরামর্শ করে পাঠানো হয়েছে। এগ্রিমেন্ট করে নেওয়া হয়েছে যে তাদেরকে একটা এত সেলারি দিতে হবে, এই করতে হবে। এখন বলা হচ্ছে যে ইসরায়েল বলছে যে, "ঠিক আছে আমরা যাদের এনেছি তাদেরকে এরকম কাজ দেওয়া যাবে না, কনস্ট্রাকশন এর কাজ হবে না। তারা হাতুড়ি চালাতে পারে না, কিছু করতে পারে না। সুতরাং তাদেরকে আমরা কি দিব? গার্ডেনের কাজ দিব কিংবা পরিষ্কারের কাজ দিব, মেইনটেন্যান্স এর কাজ দিব। এইসব কাজগুলো দিয়ে দিব তাদেরকে। আর এত লাখ টাকা বেতন তো পাওয়া যাবে না। এত লাখ টাকা থোড়ি মেইনটেন্যান্স এর জন্য আপনাকে এত লাখ টাকা দেওয়া হবে।" তো পুরোপুরিভাবে কিন্তু একটা মানে আমাদের একটা ব্যাড ইমেজ সৃষ্টি হয়েছে। আর আমরা সকলেই জানি যে আমাদের দেশের সরকারি অবস্থা জায়গাগুলোর কি অবস্থা। স্কিলফুল যেগুলো বলে স্কিল ইন্ডিয়া যে শেখানো হচ্ছে যে স্কিল ইন্ডিয়া স্কিল শিখাবো আমরা স্কিল শিখে সেখানে ছেলেপেলেরা ভালো শ্রমিক হতে হবে। শ্রমিক তাদের বলা যাবে না। মানে যাদের মধ্যে একটা পুরোপুরিভাবে কি থাকবে ট্যালেন্ট থাকবে, ট্যালেন্টেড শ্রমিক বানানো হচ্ছে। তো পুরোপুরিভাবে এগুলো ফেল। মানে যেখানে প্র্যাকটিক্যাল এর নামে কোনো কিছু চলছে না। পুরোপুরি আমরা আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে এই ছেলেটা বেসিক্যালি পড়াশোনা করেছে। পড়াশোনা করে আইটিআই করছে বা এই করছে তার তুলনায় কিন্তু সাধারণ যে ছেলেটা রয়েছে যে কোনো পড়াশোনা করেনি। ছোট থেকেই কাজ করে যাচ্ছে একটা নরমাল কাজ, মেকানিকের কাজ করে যাচ্ছে। সে ভালো কাজ করতে পারছে। ওর পরিবর্তে যে যার কাছে ডিগ্রি রয়েছে, এই রয়েছে, পুরো রয়েছে, সে করতে পারছে না সেসব কাজগুলো। এটাই আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা। আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট যেটা আমি ১ম বললাম যে অনেক কম আছে আনএমপ্লয়মেন্ট। এটা মজা করে বললাম। আনএমপ্লয়মেন্ট আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের দেশে যত পরিমাণ শিক্ষিত লোক হচ্ছে, যত পরিমাণ লোক শিক্ষিত হচ্ছে, আনএমপ্লয়মেন্ট তত পরিমাণ তাদের ক্ষেত্রে বেশি। যত কম পড়াশোনার লোক জানো তারা বেশি করে কাজ করতে পারছে, তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট নেই। এটা আমাদের বেসিক্যালি কয়েকদিন আগে সরকারের একটা রিপোর্ট বেরিয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী আমরা জানছি। এই যে দেখুন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউট গুলো যে রয়েছে ইনস্টিটিউট গুলো বেসিক্যালি এই যে এদেরকে যারা বেসিক্যালি নৌজওয়ান রয়েছে যেমন আমাদের মতো লোকগুলোর মানে ছেলেপেলে যারা রয়েছে তারা পুরোপুরিভাবে সেখানে কি করে স্কিল নেওয়ার জন্য যায়। স্কিল গেল সেখানে গিয়ে হাতুড়ি চালানো, এই শিখানো, ওই শিখানো। মানে তার মধ্যে একটা স্কিল এসে যাচ্ছে। তারপরে তাকে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হচ্ছে। প্র্যাকটিক্যাল এর নামে কি হয় আমরা সকলেই জানি আমাদের সরকারি স্কুলগুলোতে, কলেজগুলোতে পুরোপুরি ধওলাবাজ চলছে। ধওলাবাজ চলার পরে এরপরে দেখা যাচ্ছে যে এই দেখো রাজকীয় ঔদ্যোগিক প্রশিক্ষণ সংস্থান। মানে পুরোপুরিভাবে এমন মানে লোকজনকে পাঠানো হয়েছে ইসরায়েলে যারা কিন্তু হাতুড়ি চালাতে পর্যন্ত পারছে না। এর ফলে কি হচ্ছে ইন্ডিয়ার একটা পুরোপুরিভাবে কিন্তু ইমেজ সৃষ্টি হচ্ছে যে এরকম যে ইন্ডিয়ার শ্রমিকরা অত কোনো কাজের না। আমাদের দেশে 83% কিন্তু জবলেস ইন্ডিয়ান রয়েছে ইউথদের মধ্যে। মানে ১০০ জনের মধ্যে ৮৩ জন যারা যুবক রয়েছে আমাদের মধ্যে তারা হচ্ছে বেসিক্যালি বেকার। বেকার বসে আছে বাড়িতে। Instagram চালাচ্ছে। পুরোপুরিভাবে ল্যাক অফ এক্সপেরিয়েন্স রয়েছে, ল্যাক অফ স্কিল রয়েছে আমাদের দেশের লোকজনদের মধ্যে। সরকারও কি করবে? সরকার তো নিজেই কাজ করতে পারছে না। সরকার যেখানে বলছে যে আমরা স্কিল ইন্ডিয়া বানাবো। সেখানে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাচ্ছি কোনো কাজ হচ্ছে না। প্র্যাকটিক্যাল এর নামে স্যার আমাদের প্র্যাকটিক্যালটা দেখে দিন। এমন করে আমরা পার পেয়ে যাচ্ছি। বাস এরকমই ঘটনা ঘটছে। দেখতে যদি পারেন যে যদি আমরা দেখি সবচেয়ে যারা প্রাইমারি স্কুল পর্যন্ত পড়াশোনা করছে, 4 পর্যন্ত পড়াশোনা করছে, 5 পর্যন্ত পড়াশোনা করছে তাদের মধ্যে 3.2% লোক কিন্তু আনএমপ্লয়মেন্ট। মানে ১০০ জন যদি এরকম দাঁড়া করানো হয় যারা হচ্ছে মাত্র 4 পাস। তাদের মধ্যে শুধু ৩ জন এমন পাওয়া যাবে যে কাজ করছে না। আর যদি আপনি দেখা যায় গ্র্যাজুয়েশন এর মধ্যে যদি দেখা যায় মানে ১০০ জন যদি গ্র্যাজুয়েট বাচ্চাকে দাঁড়া করানো হয় যে কলেজ পাস করেছে, তাকে যদি দাঁড় করা যায় দেখা যায় ১০০ জনের মধ্যে ২৬ জনই কি রয়েছে আনএমপ্লয়মেন্ট রয়েছে। তার সে কোনো কাজ করতে পারছে না। কারণ কি তার মধ্যে স্কিল নেই, তার কাছে ডিগ্রি রয়েছে, সবকিছু রয়েছে। সে স্কুলে গেছে, ভালো ফিস দিয়ে একটা ইনস্টিটিউট থেকে ডিগ্রি করেছে। কিন্তু সে কি করতে পারছে না? কাজ করতে পারছে না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে আরেকটা ঝুনঝুনি লাগানো হয়েছিল আমাদের দেশের সরকার থেকে এবার বাজেটে একটা ঝুনঝুনি লাগানো হয়েছে যে বেসিক্যালি ১ করোড় ইউথকে কি করা হবে? বেসিক্যালি হচ্ছে ১ করোড় ইউথকে ট্রেনিং দেওয়া হবে। বড় হচ্ছে ইন্টার্নশিপ করানো হবে বড় হচ্ছে কোম্পানিগুলোর মধ্যে। কে করাবে, কবে করাবে, কোথায় করাবে? ভগবান জানে। কেউ জানে না এখনো পর্যন্ত কোথা থেকে করবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের মধ্যে বর্তমানে আনএমপ্লয়মেন্ট এত মানে এত বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, ছেলেপেলে কাজ পাচ্ছে না। বসে রয়েছে যারা ভাবুন যেখানে গাজা এবং বেসিক্যালি প্যালেস্টাইন যাকে বলে, ফিলিস্তিন যাকে বলা হয়, প্যালেস্টাইন এবং
ইসরায়েলের মধ্যে যুদ্ধ লাগছে। একে অপরের মধ্যে বোমা বর্ষণ করছে। হামাস মারছে বোম। এদিক থেকে আয়রন ডোম দিয়ে অ্যাটাক করা হচ্ছে। প্রচুর পরিমাণে অ্যাটাক করা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের মধ্যে লোক কাজ করতে যাচ্ছে। মানে এতটা আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে, তারা কাজ পাচ্ছে না। এখন কি করবে? নিজের প্রাণের বাজি রেখে এখন তারা ইসরায়েলে যাচ্ছে। কারণ তাদের প্রাণের কোনো দাম নেই পুরোপুরিভাবে। আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গ থেকে অনেক মজদুর রয়েছে যারা ইসরায়েলে গিয়েছে। ইউপি হয়ে, বিহার হয়ে। কারণ আমরা তো অরিজিনাল ডাটা তো আমরা জানি না। একদম অরিজিনাল ভাবে কতজন গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে সেটা তো আমরা জানি না। পুরোপুরিভাবে পরবর্তীকালে যখন ডাটা বেসিক্যালি দেখা হবে যে কতজন গিয়েছে, কতজন না গিয়েছে। কেউ যখন মারা যাবে তখন দেখা যাবে যে একজন পশ্চিমবঙ্গের শ্রমিক এরকম করে ইসরায়েলে গিয়ে বোমে মারা গিয়েছে, ইয়ে মারা গেছে, হ্যানে মারা গেছে, ত্যানে মারা গেছে। তখন একটু সরকারের টনক নড়বে। আর বেসিক্যালি লোকের জীবনে কোনো দাম নেই। ওকে? সে জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে একবার প্রধানমন্ত্রী বলেছে না চপ বিক্রি করুন। চপ বিক্রি করলে সেটা হচ্ছে পুরোপুরিভাবে মানে পকোড়া তালিয়ে ওইটা একটা আপনাদের আনএমপ্লয়মেন্ট দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী আমাদের অনেকবার বলেছে যে চপ শিল্প, কাশফুল শিল্প। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট প্রচুর পরিমাণে বেশি হয়ে গিয়েছে। এর ফলে দেখা যাচ্ছে সমাজের মধ্যে কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। লোক নিজের প্রাণের বাজি রেখে কিন্তু যেতে যাচ্ছে কোথায়? ইসরায়েলের মতো জায়গাতে। তো ভবিষ্যতে দেখা হবে এটা নিয়ে কি ঘটনা ঘটে, কি না ঘটে আমরাও সেদিকে লক্ষ্য রাখবো। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা হয়তো আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। না করতে পারলে গালাগালি করবেন। কোনো ব্যাপার নয়। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।